বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে, সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড, তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। 19 জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তো আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেসার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বলল যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। ওই আসছে, ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, হচ্ছে চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল, এখানে এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো। সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, তুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে, ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে আর কি। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা।